ধরণী মাইতি কলকাতা থেকে বাড়ি ফিরছেন। বাস থেকে তিনি যখন আমতলায় এসে নামলেন তখন রাত 12টা। এটাই শেষ বাস। বিশেষ কাজে আটকে গিয়ে এই শেষ বাসটাই তাকে ধরতে হয়েছে। আজ সারাদিনই মেঘলা ভাব ছিল। সন্ধ্যার পরে সামান্য একটু বৃষ্টিও হয়েছে। এই সামান্য বৃষ্টিতেই দু এক জায়গায় একটু আধটু জল জমে আছে। তিনি যাবেন গৌরীপুর। বারুইপুর রোড ধরে তাকে যেতে হবে। গাড়ি থেকে নেমে ঘন্টাখানেক হাঁটলে তবে তার বাড়ি। এদিককার বাস যে বন্ধ হয়ে গেছে রাত 9টায় তা জানা কথা। রাত 9টাতেই এখান থেকে শেষ বাস ছাড়ে। তবে বাস বন্ধ হলেও রিক্সা থাকায় কারো কোনো অসুবিধা হয় না। তবে পয়সা একটু বেশি খরচ হয়। অন্যান্য দিন কত রিক্সা থাকে, কিন্তু আজ আর কোনো রিক্সা দেখা গেল না। সন্ধ্যার পরে বৃষ্টি হতেই রিক্সাওয়ালারা গাড়ি নিয়ে বাড়ি চলে গেছে। বড় সমস্যায় পড়ে গেলেন ধরণী মাইতি। এতটা পথ তিনি যাবেন কি করে? হেঁটে যাওয়াটা তেমন কোনো কঠিন ব্যাপার নয়, কিন্তু রাত অনেক হয়ে গেছে। তিনি একা, এই অবস্থায় হেঁটে যাওয়া মুশকিল। ধরণীবাবু ভাবছেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। কাছাকাছি কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকলে তাদের বাড়িতে গিয়ে রাতটুকু কাটাতে পারতেন, কিন্তু তেমন কেউ নেই। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত একাই হাঁটতে শুরু করলেন ধরণীবাবু। পথের মাঝে তো আর পড়ে থাকা যায় না, বাড়িতে পৌঁছতেই হবে। তাহলে আর অযথা সময় নষ্ট করে লাভ কি? ধরণীবাবু একজন নাট্যকর। একটা নাটক লিখে চিত্তপুরে একটা যাত্রা দলের কাছে নিয়ে গিয়েছিলেন। ওই দলে তার একটা নাটক চলছে। আজ যেটা নিয়ে গিয়েছিলেন সেটা নতুন লেখা নাটক। নাটকটা দলের মালিককে পড়ে শোনাতে গিয়েই এত দেরি হয়ে গেল। নাটকটার নাম ওরাও একদিন মানুষ ছিল। ভৌতিক কাহিনী নিয়ে নাটকটা লেখা। দলের মালিকের পছন্দ হয়েছে নাটকটা। তিনি এটাকে মঞ্চস্থ করবেন। নাটকটা তিনি রেখে দিয়েছেন। ধরণীবাবুকে এই নাটক বাবদ কিছু টাকাও দিয়েছেন। হাঁটছেন ধরণী মাইতি। পথের লোকজন কেউ নেই, তিনি একাই হেঁটে চলেছেন। হঠাৎ এই সময় নিজের লেখা নাটকটার কথা মনে পড়ল ধরণীবাবুর। ভূত পেতনিদের নিয়ে তিনি লিখেছেন। কেন যে এমন উদ্ভট খেয়াল হলো কে জানে। পৃথিবীতে মানুষ আছে 100 কোটিরও বেশি, সমস্যা আছে হাজার রকমের, আর তিনি কিনা মানুষকে বাদ দিয়ে ভূত পেতনিদের নিয়ে নাটক লিখতে বসলেন। পুরো নাটকটাই মানুষ চরিত্র রয়েছে মাত্র 2টি, বাকি সব ভূত ও পেতনি, অর্থাৎ পুরোপুরি একটি ভৌতিক নাটক। নাটকে এক অন্ধের চরিত্রও আছে, সেই ভূত। সারা জীবন অন্ধত্বের অভিশাপ বহন করে মৃত্যুর পরেও সে অন্ধের জীবন কাটাচ্ছে। এটাই নাটকের মুখ্য চরিত্র। ধরণীবাবু কি দেখে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। আরে, একজন মানুষ যাচ্ছে মনে হচ্ছে না? হ্যাঁ, তাই মনে হচ্ছে বটে। অনেকটা দূরে আছে লোকটা, ঠিক বোঝা যাচ্ছে না বটে, তবে আন্দাজে ধরে নিলেন মানুষই যাচ্ছে। জোরে জোরে পা চালাতে লাগলেন ধরণীবাবু। ধরতে হবে ওকে, একজন সঙ্গী তো পাওয়া যাবে। দ্রুত হেঁটে ধরে ফেললেন তাকে। কাছে গিয়ে দেখলেন এক অন্ধ লাঠি ঠুকতে ঠুকতে চলেছে। ধরণীবাবু লোকটিকে জিজ্ঞেস করলেন, ও ভাই, কোথায় যাবে? যাব আমি খালের পাড়। খালের পাড়? সে তো অনেক দূর। হ্যাঁ, দূর বই কি, তবুও যেতে হবে। ওখানেই কি তোমার বাড়ি? না, বাড়ি নয়, আমি ওখানেই থাকি। কাদের বাড়িতে থাকো? বাড়িতে? কারো বাড়িতেই থাকি না। সে কি, কারো বাড়িতে থাকো না মানে? তাহলে কি তুমি বনে জঙ্গলে থাকো? হ্যাঁ, তাই তো থাকি। লোকটির কথা শুনে বিরক্ত হলেন ধরণীবাবু। আর কোনো কথা জিজ্ঞাসা করলেন না তিনি। বুঝলেন লোকটির মাথায় একটু গন্ডগোল আছে। হাঁটতে লাগলেন। সামনে অন্ধ লোকটি, তার পেছনে ধরণীবাবু। হঠাৎ একটা মজার ব্যাপার লক্ষ্য করলেন ধরণীবাবু। অন্ধ লোকটি চোখে দেখতে পায় না, লাঠি ঠকঠক করে চলেছে, কিন্তু তার পথ হাঁটা দেখে তাকে অন্ধ বলে বোঝার উপায় নেই, দিব্যি চলেছে। ধরণীবাবু লোকটিকে জিজ্ঞেস করলেন,
তুমি বুঝি একটু আধটু দেখতে পাও, তাই না? লোকটি বলল, অন্ধরা কি দেখতে পায়? আমি কিছুই দেখতে পাই না। কিছুই দেখতে পাও না? তাহলে ওভাবে পথ হাঁটছো কি করে? কি করে যে হাঁটছি তা তো আমিই জানি না, অথচ হাঁটতে আমার কোনো কষ্ট বা অসুবিধা হচ্ছে না। কোথায় গিয়েছিলে তুমি? অন্ধ মানুষ, ফিরতে এত রাত করলে কেন? রাত কি আমি ইচ্ছে করে করেছি? পথে 5 জনের সঙ্গে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল। তোমাকে অনেকে চেনে বুঝি? চিনবে না? অনেকেই চেনে। তুমি তো খালের পাড়ে যাবে বললে। আমার বাড়ি ফেলে আরও 3 ক্রোশ গেলে তবে খালের পাড়। অত পথ তুমি যাবে কি করে এত রাতে? তার চেয়ে আমি যা বলি শোনো। বলুন। রাতটুকু আমার বাড়িতে থেকে কাল সকালে যাবে। তোমার থাকার কোনো অসুবিধা হবে না। আমার বৈঠকখানা ঘরটা তো খালিই পড়ে থাকে, সেখানে থাকতে পারবে। রাতে এক মুঠো খাবার ভাবনাও তোমার নেই। থাকা খাওয়ার সমস্যা তো বড় ব্যাপার নয়। রাত 1:30টার মধ্যে আমাকে একটা জায়গায় পৌঁছতে হবে। 1:30টার মধ্যে পৌঁছবে? অসম্ভব। এখন তো রাত প্রায় 1টা। 1:30টার মধ্যে তুমি কি করে পৌঁছবে? আমার বাড়ি পর্যন্ত যেতেই তো 1:30টা বেজে যাবে। কি করে পৌঁছবো তখন দেখতে পাবেন, এখন তো চলুন। ধরণীবাবু হঠাৎ আর দেখতে পেলেন না লোকটাকে। আরে, গেল কোথায় অন্ধ লোকটা? আর দেখা যাচ্ছে না কেন? পরক্ষণেই তার সামনে একটু তফাতে লোকটাকে দেখতে পেলেন। সে আগের মতোই হাঁটছে। ধরণীবাবু বললেন, আচ্ছা, তুমি তো চোখে কিছুই দেখতে পাওনি, তাহলে এবার যে ডান দিকে ঘুরে পাড়ার পথ ধরতে হবে তা তুমি জানতে বা বুঝতে পারলে কি করে? রোজ যাই তো, গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে। কোথায় কি আছে সব আমার জানা। অনেক বিজ্ঞ লোকের মুখে শুনেছি অন্ধত্বের স্মৃতিশক্তি নাকি প্রবল হয়। এখন দেখছি তাদের কথা ভুল নয়। তারা ঠিকই বলেছেন। এবার আরও জোরে জোরে পা চালাতে লাগলো অন্ধ লোকটা। ধরণীবাবু অবাক হয়ে যাচ্ছেন অন্ধ লোকটার হাঁটার গতি দেখে। লাঠি ঠকঠক করে চলেছে ঠিকই, কিন্তু এত জোরে হাঁটছে যে তিনি অন্ধ লোকটার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে পারছেন না। হঠাৎ নাম জিজ্ঞাসা করে বসলেন ধরণীবাবু। তোমার নাম কি ভাই? নাম জেনে কি করবেন? খালের পাড়ে গিয়ে আমার খোঁজ করবেন নাকি? ওদিকে যদি যাই তো খোঁজ করব। ওদিকে আমার আত্মীয় স্বজনের বাড়ি আছে। আমার এক নাট্যকার বন্ধুরও বাড়ি আছে ওদিকে। আমার কোনো নাম নেই। আগে অবশ্য একটা নাম ছিল গদাই, গদাই মাঝি। ও নাম এখন মুছে গেছে। তুমি তো দেখছি পাগলের মতো কথা বলছো। নাম আবার কখনো মুছে যায় নাকি? ওটাই তো পরিচয়। আমাকে চিনতে পারেননি বলেই বলছেন। অবশ্য দোষ আপনার নয়, আমার পরিচয় জানলে। তার মানে লোকটার পরিচয় কি তাহলে? ধরণীবাবু ভাবতে লাগলেন লোকটার কথা। তিনি এবার বুঝতে পারলেন লোকটার মাথায় বেশ গণ্ডগোল আছে। সাধারণভাবে ভালো মানুষ বলে মনে হলেও আসলে সে পাগল। অনেক রকমের পাগল আছে। কোনো কোনো পাগল দেখলে বোঝা যায়, আবার কোনো কোনো পাগলকে প্রথম অবস্থায় বোঝা যায় না। অনেকক্ষণ কথা বললে তবে বোঝা যায়। এক্ষেত্রেও তাই হয়েছে ধরণীবাবুর। প্রথম অবস্থায় তিনি বুঝতে পারেননি যে লোকটার মাথায় গণ্ডগোল আছে। নিজের বাড়ির প্রায় কাছাকাছি এসে পড়েছেন ধরণীবাবু। সামনে মোড়লবাবুদের 14 বিঘের পুকুর। এ অঞ্চলে এত বড় পুকুর আর নেই। লোকে বলে 14 বিঘের পুকুর। এই পুকুরটা পার হয়ে খানিকটা গেলেই ধরণীবাবুর বাড়ি। ধরণীবাবু বললেন, আমি তো এসে পড়েছি হে, এই সামনেই আমার বাড়ি। এই পুকুরটা পেরিয়ে একটু যেতে হবে। তারপর তিনি ঘড়ি দেখে বললেন, তুমি 1:30টায় খালের পাড়ে পৌঁছবে বলছিলে না? এখন কটা বেজেছে জানো? কটা? 1:30টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। এই 5 মিনিটই আমার যথেষ্ট। 5 মিনিটও লাগবে না আমার খালের পাড়ে পৌঁছতে। চলি। এই পর্যন্ত বলে লোকটা পুকুরের কাছে চলে গিয়ে জলের উপর দিয়ে হাঁটতে শুরু করলো। প্রায় মাঝ বরাবর গিয়ে বলল, চলি ধরণীবাবু, আবার দেখা হবে। দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল লোকটা। ধরণীবাবু বুঝতে পারলেন তিনি এতক্ষণ যাকে মানুষ বলে মনে করেছিলেন সে মানুষ নয়, অশরীরী আত্মা। তা না হলে এমন অসম্ভব ব্যাপার
সম্ভব হলো কি করে? এই ঘটনার সপ্তাহখানেক পরে খালের পাড়ে গেলেন ধরণীবাবু। সেদিন থেকে বড্ড কৌতূহল হয়েছিল লোকটা সম্পর্কে জানার জন্য, কিন্তু সেখানে না গেলে তো জানা যাবে না ব্যাপারটা। তাই গেলেন। তিনি হেঁটে হেঁটেই খালের পাড়ে এসেছেন, কেননা এদিকে কোনো গাড়ি ঘোড়া চলে না। খালের পাড়ে এসে পৌঁছতে তার পুরো 1 ঘন্টা সময় লাগলো। খালের পাড়ে এসে দেখলেন এক জায়গায় কয়েকজন লোক গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তিনি একটু এগিয়ে গিয়ে বললেন, আচ্ছা, এখানে গদাই মাঝির বাড়িটা কোথায় বলতে পারেন? গদাই মাঝি? আজ্ঞে হ্যাঁ। কেন বলুন তো? না মানে তাকেই আমার দরকার। লোকটা বলল, গদাই মাঝি আমার বড়দার নাম। গত বছর শ্রাবণ মাসে মারা গেছে। পক্স হয়ে অন্ধ হয়ে গিয়েছিল বছর 7 আগে। তারপর গত বছর। কিন্তু আপনি বড়দার খোঁজ করছেন কেন? আসছেন কোথা থেকে? এরপর পুরো ঘটনার কথা বললেন ধরণীবাবু। সে কথা শুনে সবাই তো হতবাক হয়ে পড়লেন।